আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর পরিবর্তন সম্পর্কে জানব। তার আগে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো কি সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং তাকে চেনার চেষ্টা করব। প্রথমত আমরা জানি যে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। প্রথম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সকে বাংলায় সরল বাক্য বলে, কমপ্লেক্স সেন্টেন্সকে বাংলায় জটিল বাক্য বলে এবং কম্পাউন্ড সেন্টেন্সকে বাংলায় যৌগিক বাক্য বলে। আমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ভালো করে জানতে চাই তাহলে আমাদের তিনটি টপিকস জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে ক্লজ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং কিছু কানেক্টর এবং লিঙ্কিং ওয়ার্ড সম্বন্ধে জানতে হবে। এই তিনটা বিষয় সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই সেন্টেন্সগুলো আইডেন্টিফিকেশন করা খুবই সহজ হবে। আমরা ইতিমধ্যেই ক্লজ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব পড়েছি। কানেক্টরগুলো আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি। আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু পড়ি। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা সংজ্ঞা হলো যে ভার্ব দেখে টেন্স চেনা যায় অথবা যে টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের এর রূপের পরিবর্তন হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। অর্থাৎ ফাইনাইট ভার্ব বলতে আমরা সেই ভার্বকেই বুঝতেছি যেই ভার্বগুলো দিয়ে টেন্সকে আমরা আইডেন্টিফাই করি এবং টেন্স পরিবর্তনের সাথে সাথেই এই ভার্বগুলোও আমাদের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা এটা বলতে পারি ফাইনাইট ভার্ব সর্বদা সাবজেক্টের নিকটবর্তী হবে। হ্যাঁ, এটা অবশ্যই সাবজেক্টের নিকটবর্তী বসে এবং ফাইনাইট ভার্বের ফর্ম V1, V2, V3 এভাবে থাকবে। অর্থাৎ ফাইনাইট ভার্বের কিন্তু তিনটা ভার্ব ফর্ম আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে V1, V2 এবং V3 বলি। এখন আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে একটু জানবো। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট বা সমাপিক ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে কয়টা থাকবে? একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। হি কেম হেয়ার বাই বাস। তিনি বাসে এখানে এসেছেন বা এসেছিলেন। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং কেম হচ্ছে আমার একটি মাত্র ফাইনাইট ভার্ব। বা দ্বিতীয় বাক্যে যদি আমরা আসি, হি সিংস এ সং, তাহলে একইভাবে এখানেও একটা হি সাবজেক্ট এবং সিংস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে উপরোক্ত দুটি বাক্যই কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বুঝতে পারলাম। এছাড়াও একটা নোট হলো যে বাক্যের মধ্যে যদি আমরা কখনো ইনস্পাইট অফ, বিকজ অফ এবং বিং দেখতে পাই সেক্ষেত্রেও কিন্তু সেই বাক্যটি আমাদের একটি সিম্পল সেন্টেন্স হিসেবে বিবেচিত হবে এবং এই শব্দগুলো একটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয়। সিম্পল সেন্টেন্সকে এভাবে শিখলে আরও ভালো মনে থাকবে। সেটা কিভাবে? সিম্পল সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যা শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে গঠিত। আমরা একটু আগেই জানলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজের মধ্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং এটি স্বাধীন অর্থ প্রকাশ করে, অন্য কোনো ক্লজের সাহায্যে তার প্রয়োজন হয় না। তাহলে আই উইশ হিম টু বি এ টিচার, আমি চাই সে শিক্ষক হোক। রিচিং স্কুল আই ফাউন্ড নোবডি, স্কুল পৌঁছে আমি কাউকে দেখতে পেলাম না। হি সিংস এ সং, সে একটি গান গাইছে। হি স এ লিটল বয় ড্যান্সিং অন দ্য স্টেজ, সে একটা ছোট ছেলেকে মঞ্চের মধ্যে নাচতে দেখলো। তাহলে দেখো এখানে কোনো বাক্যেই কিন্তু আমরা দেখলাম না যে অন্য কোনো ক্লজের উপরে তারা নির্ভরশীল ছিল। তাহলে এটা নিঃসন্দেহে একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তাহলে এখানে আমরা চারটা সেন্টেন্সের উদাহরণ পড়লাম যার সবগুলোই আমাদের সিম্পল সেন্টেন্সের উদাহরণ এবং এখানে যে আমরা ভার্বগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স সহজে চিনব। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে বলা হয়েছে যে সেন্টেন্সে একটিমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে আমরা কি বুঝলাম? যে এই বাক্যে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে এক অথবা এর অধিক, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটি সাধারণত সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু আছে যেগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সের এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে। তাহলে
আমরা কিন্তু সেই সাবঅর্ডিনেট যদি কনজাংশনগুলো মনে রাখতে পারি তাহলে অনেক সহজেই আমরা সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবো এবং কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আমরা সেটিও নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন দেখি এক নজরে কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টরগুলো আমরা দেখি মুখস্থ করি। প্রথমে হচ্ছে দে, দো, অলদো, টিল, আনটিল, বিফোর, হুইচ, হোয়াট, হোয়েন, হু, হুম, আফটার, আনলেস, সিন্স, ইফ, অ্যাজ, বিকজ, দ্যাট ইত্যাদি। তাহলে আমরা যদি এই কানেক্টরগুলোকে কখনো কোনো বাক্যে দেখি তাহলে আমরা সহজেই বুঝে নেব যে এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং যে বাক্যের সাথে সে যুক্ত থাকবে সেটি অবশ্যই একটি সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ সে, এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। আনটিল হেল্প কামস, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ ইউ ওয়ার ইল, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। তার বিপরীত পাশে যে আমরা বাক্য শব্দটাও দেখতে পাচ্ছি বা বাক্যটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে এইভাবে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ খুব সহজেই বুঝতে পারি। কিভাবে? এই কানেক্টরগুলোকে আমরা মনে রেখে দো, অলদো, টিল, আনটিল, বিফোর, হুইচ, হোয়াট, হোয়েন, হু, হুম, আফটার, আনলেস, ইফ, অ্যাজ, বিকজ এবং দ্যাট। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা এভাবে মনে রাখি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অর্থাৎ একটা কিন্তু ক্লজ পরিপূর্ণভাবে স্বাধীনভাবে নিজের অর্থ নিজেই প্রকাশ করবে, কিন্তু আরেকটা কিন্তু ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে আমরা বলতেছি সে কিন্তু অন্য ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে শর্ট স্ট্রাকচারটা কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা এবং তার সাথে ডিপেন্ডেন্ট ক্লজ একটা, দুটো মিলে তৈরি হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ দুটো মিলে আমার তৈরি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা এই অংশে পড়ব কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা খুব সহজেই পড়তে পারি যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং ক্লজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা গঠিত, সেগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? যে প্রিন্সিপাল ক্লজ দুই বা ততোধিক কিন্তু যুক্ত থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হবে। সেটা কি? আমরা এটা খুব সহজে একটা সূত্র দিয়ে মনে রাখতে পারি, ফ্যানস বয়েস। তাহলে ফ্যানস বয়েস আমরা মনে রাখবো কিভাবে? এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নট, এসতে হচ্ছে সো, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট। তাহলে এই শব্দ যেগুলো আছে এই শব্দগুলো দিয়ে আমরা খুব সহজেই আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখতে পারি। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিছু শব্দ দেখেছিলাম উপরে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিছু শব্দ দেখেছিলাম, এই শব্দগুলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই শব্দগুলো দেখেছিলাম আমরা। এই সেন্টেন্সগুলো থাকলে, এই শব্দগুলো থাকলেই আমরা সেটাকে কমপ্লেক্স যেমন বলবো, ঠিক তেমনিভাবে কোনো বাক্যে যদি আমার এই শব্দগুলো থাকে তাহলে সেটাও আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। আচ্ছা, তাহলে প্রথম বাক্য, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তাহলে এখানে সে গরিব কিন্তু সে সৎ। তাহলে দেখো এখানে বাট আছে, আমরা জানি বাট কিন্তু আমাদের এই ফ্যান বয়েজের এই সূত্রের মধ্যেও আছে। একইভাবে অর, অ্যান্ড এই শব্দগুলোও যদি কোনো ধরনের কোনো বাক্যে আমরা দেখি তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের শর্টকাট পদ্ধতিটা কি আমরা যদি একটু মনোযোগ দিয়ে আরেকবার দেখি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এইটাকে যুক্ত করবে ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইট, সো। এই শব্দগুলো কোন শব্দগুলো? ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইট, সো এই শব্দগুলো। এরপরে এর সাথে আরেকটা যুক্ত হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুই পাশে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই শব্দ এই কনজাংশনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে যুক্ত থেকে আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে। আচ্ছা, এরপরে আমরা ছকের মাধ্যমে আমরা এতক্ষণ অনেকভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বা শেখার চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে এটা শিখে গেছো। তারপরও আমরা একটা ছকের মাধ্যমে যদি একটু কৌশলটা দেখি সহজ করে, দেখো সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা থাকবে, ফাইনাল ভার্ব একটা থাকবে, ক্লজ একটা থাকবে, যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, ঠিক আছে? তাহলে আই হেট দ্য লেজি, তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে একটা, ফাইনাইট ভার্ব আছে হেট একটা, এবং ক্লজ, অর্থাৎ ক্লজ মানে কি? দেখো পুরাটা মিলে একটা ক্লজ। ক্লজ মানে আমরা কি জানি?
ক্লজ মানে হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এইরকম একটা শব্দগুচ্ছকে কিন্তু আমরা ক্লজ বলি। তাহলে দেখো এই ক্লজে কিন্তু ক্লজও আছে একটা। আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স একটু দেখি, দেখো এখানে সাবজেক্ট বলছে দুইটা থাকবে, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব থাকবে দুইটা, ক্লজ থাকবে দুইটা, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজও কিন্তু বলতেছি। তাহলে এক্সাম্পলে কি বলা আছে, ইফ শি লাভস মি আই মে ম্যারি হার। তাহলে এখানে দেখো দুইটা ক্লজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, যার একটা হচ্ছে আমার ফাইনাইট এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট। কম্পাউন্ডে যদি আমরা যাই, সাবজেক্ট থাকবে দুইটা, ফাইনাইট ভার্ব থাকবে দুইটা, কারণ আমরা জানি দুপাশেই কিন্তু এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ক্লজ বসে, অর্থাৎ দুই পাশেই দুটো স্বাধীন ক্লজ বসে, সুতরাং তারা প্রত্যেকেই সাবজেক্ট এবং দুজনেই ফাইনাইট ভার্ব ব্যবহার করবে এবং ক্লজ থাকবে দুইটা, ঠিক আছে, অর্থাৎ দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড উই লাভ হিম, তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড উই লাভ হিম, দেখো দুপাশেই উই লাভ হিম এবং হি ইজ অনেস্ট, দেখো সম্পূর্ণ কিন্তু দুটো বাক্য এবং এই দুটো বাক্যকে যুক্ত করছে কি অ্যান্ড, তাহলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছে অ্যান্ড, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখো মনে রাখতে পারলেই কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে খুব সহজেই চিনে ফেলতে পারছি। এরপরে আমরা এই অংশে আমরা ক্লজ সম্পর্কে একটু জানবো। ক্লজ ক্লজ হলো বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, যেটা আমরা আমাদের আলোচনায় বলে ফেলেছি অলরেডি, যে একটা ক্লজে বাক্যের একটা অংশ, এটি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। ক্লজ প্রধানত তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভরশীল থাকে না, অর্থাৎ প্রিন্সিপাল যে ক্লজ থাকে এই নিজেই স্বাধীন, এই নিজেই এর নিজের অর্থ নিজেই দিতে পারে, অন্য কোনো ক্লজের উপরে একে নির্ভরশীল হতে হয় না। তাহলে এরকম যদি কোনো ক্লজ আমরা দেখি তাহলে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। আমরা এক্সাম্পলে দেখতে পারি, দেখো আই স এ ম্যান, তাহলে আই স এ ম্যান আমরা দেখো এই পরের অংশটুকুকে যদি বাদও দিয়ে দিই, তাহলে আই স এ ম্যান, আমি একটা মানুষ দেখেছিলাম বা আমি একটা মানুষকে দেখেছিলাম, দেখো পরিপূর্ণ কিন্তু অর্থ দিচ্ছে। আই স এ ম্যান, আমি একটা পরিপূর্ণ একটা মানুষকে দেখেছিলাম, তাহলে এটা কিন্তু পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে। হু ওয়াজ ওয়াইজ, এটাকে আমি মানে যে জ্ঞানী ছিল বা বুদ্ধিমান ছিল, তাহলে দেখো এই অংশটুকুকে কিন্তু যদি আমি বাদ দিয়ে দিই তারপরে কিন্তু বাক্যটা হচ্ছে। তাহলে দেখো যেহেতু এই অংশটুকুর একটা পুরোপুরি একটা বাক্য তৈরি করা যাচ্ছে, তাহলে এই অংশটুকু যদি কোনো বাক্যে থাকে তাহলে এটাকে আমরা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ বলবো। এবং এই অংশটুকু যেটা হু দিয়ে স্টার্ট আছে, হু ওয়াজ ওয়াইজ, যে জ্ঞানী ছিল বা বুদ্ধিমান ছিল, দেখো এইটা কিন্তু কোনো সম্পূর্ণ অর্থ মানে করছে না। তাহলে এইটা যদি এরকম তোমার বোল্ড করা থাকতো বা আন্ডারলাইন করা থাকতো তাহলে এটা কিন্তু তখন সাবঅর্ডিনেট ক্লজ হতো। দেখো আমরা সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে তাহলে দেখো এরা বলছে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া একাকী অর্থ হতে পারে না। তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজ কিন্তু কারো সাহায্য প্রয়োজন হয় না, কোনো কারোর উপর নির্ভরশীল থাকে না, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে একে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতেছি। তাহলে দেখো আমি একই বাক্য যদি বলি আই স এ ম্যান, আমি একটা মানুষ দেখেছিলাম, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হু ওয়াজ ওয়াইজ, এই অংশটাকে কী হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে। একইভাবে কোঅর্ডিনেট ক্লজে যদি আমরা যখন যাই, তখন দুই বা ততোধিক সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এক্ষেত্রে ক্লজ দুটি স্বাধীন থাকে, অর্থাৎ দুটি ক্লজ যদি আলাদা আলাদা থাকে, যেমন ধরো হি ইজ পোর, সে ধনী, সে গরিব, হি ইজ পোর, সে গরিব, এবং বাট হি ইজ অনেস্ট, কিন্তু সে সৎ। তাহলে দেখো হি ইজ পোর, সে গরিব, এই অংশটুকু কিন্তু শেষ, এবং হি ইজ অনেস্ট এই অংশটুকু কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দেয়, এটাকে যুক্ত করেছে কে? বাট। তাহলে এটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে আমরা ক্লজ এবং ফ্রেজের মধ্যে যদি একটু পার্থক্য দেখি, দেখো ক্লজ এবং ফ্রেজ দেখতে একই রকম মনে হতে পারে, কারণ দুটোই কিন্তু দুই বা ততোধিক শব্দের গুচ্ছ বোঝায়। তাহলে ক্লজের ক্ষেত্রে শুধু পার্থক্য হচ্ছে কি, যে একটি ক্লজে একটা ভার্ব থাকবে, আর ফ্রেজের ব্যাপারটা হচ্ছে যে ফ্রেজে কোনো ভার্ব থাকবে না। ফ্রেজে শুধুমাত্র কিছু শব্দ থাকবে এবং শব্দ দিয়েই কিন্তু একটা অর্থ প্রকাশ করবে, আর ক্লজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে ভার্বও থাকবে। ফ্রেজ ও পার্টিসিপল জিরান্ড ইনফিনিটিভ ইত্যাদি থাকলেও কোনো ভার্ব থাকে না। সিম্পল সেন্টেন্সে সাধারণত একটা ক্লজ এবং একটা ফ্রেজ থাকে। তাহলে ফ্রেজে কোনো ভার্ব থাকে না, ফ্রেজ ও পার্টিসিপল জিরান্ড ইনফিনিটিভ ইত্যাদি থাকলেও কোনো ভার্ব থাকে না। সিম্পল সেন্টেন্সে সাধারণত একটি ক্লজে এবং একটি ফ্রেজ থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের নোট, আমরা এটা পড়ে নিব।
আচ্ছা, এরপরে আমরা পরের অংশে পড়ব। পরের অংশে আমরা চেঞ্জিং পড়ব, সেন্টেন্সের চেঞ্জিং অংশটা পড়ব, যে কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমরা পরিবর্তন করতে পারি। তাহলে আমরা ছকের মধ্যে শুরুতে দিয়েছি একটি সাবজেক্ট, একটা ভার্ব থাকবে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব থাকবে, এটা আমরা জানি। এবং কম্পাউন্ড সাবজেক্টে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্বই থাকবে। তবে আমরা অনেক সময় দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা দ্বিতীয় সাবজেক্টটা কিন্তু উজ্জ্বল দেখব। আচ্ছা, তাহলে আমরা প্রথম রুলসে যদি আসি, যদি সূত্রটা এরকম থাকে, সাবজেক্ট ডট 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 টু ডট 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 অবজেক্ট, যদি এরকম কোনো সূত্র থাকে, অর্থাৎ ধরো হি ওয়ার্কড হার্ড টু প্রসপার ইন লাইফ, তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে হি, ডট 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 করে এখানে আছে টু, এরপরে আবার ডট ডট করে আছে ইন লাইফ, ঠিক আছে। তাহলে এইখানে আমার কিন্তু সূত্র হচ্ছে এইটা। তাহলে এটা যদি এইভাবে অর্ডারে থাকে এরকম, তাহলে আমরা এটা করব, প্রথমে করব হচ্ছে টু এর আগের অংশ আমরা লিখব। তাহলে টু এর আগের অংশ কি আছে বলো তো? টু এর আগের অংশ হচ্ছে হি ওয়ার্কড হার্ড। তাহলে হি ওয়ার্কড হার্ডটাকে কিন্তু আমি লিখে ফেলবো এখানে, দেখো হি ওয়ার্কড হার্ডটাকে আমরা এখানে লিখে ফেলেছি। এরপরে আমরা তাহলে এখানে টু এর আগের অংশ বসানোর পরে আমরা সো দ্যাটটা বসালাম। তাহলে সো দ্যাটটা বসালাম, এরপরে আমরা সাবজেক্টটা বসাবো। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে ছিল বলো তো? হি ছিল। তাহলে আমরা হি বসালাম এখানে, এরপরে টেন্স অনুযায়ী ক্যান বা কুড বসবে। যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো তাহলে ক্যান বসাতাম, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড বসাবো। দেখো হি ওয়ার্কড হার্ড ছিল, ইডি ছিল একটা বাক্যে বা ভার্বে, সো আমার এখানে পাস্ট ফর্ম আছে, তাহলে এই জন্য আমরা এখানে কুড দিব। এরপরে বলছে টু এর পরের অংশ। তাহলে টু এর পরের অংশ কে বলতো? টু এর পরের অংশ ছিল প্রসপারিয়ান লাইফ, তাহলে আমরা প্রসপারিয়ান লাইফ দেব, ঠিক আছে। এরপরে এই নিয়মে অর্থাৎ টু যুক্ত যে আমাদের নিয়মটা ছিল, বা এখানে কমপ্লেক্সে আমরা এখানে মাঝখানে এসে পেলাম সো দ্যাট, তাহলে সেটাই আমার যখন আমরা কম্পাউন্ড করতে যাব তখন অ্যান্ড দিয়ে করব। তো এটা আরো সহজ। এটা আমরা প্রথম অংশটা দেখো, কমপ্লেক্স থেকে নিব আমরা এটা। প্রথম অংশে দেখো, প্রথম অংশটুকু লিখলাম, তাহলে হি ওয়ার্কড হার্ড লিখলাম। এখন এই সো দ্যাট এবং হি পর্যন্ত এই অংশটুকুর জন্য আমরা অ্যান্ড লিখবো। সো দ্যাট হি পর্যন্ত এই অংশটুকুর জন্য আমরা অ্যান্ড লিখবো, কারণ আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্সের পরের অংশে মানে দ্বিতীয় অংশে কি সাবজেক্ট উজ্জ্ব থাকে। তাহলে এই জন্য আমরা সো দ্যাট হি এটার পরিবর্তে অ্যান্ড বসালাম, এবং বাকি কুড থেকে শুরু করে বাকি অংশ পুরোটুকুই দেখো আমরা এখানে লিখে ফেলেছি। তাহলে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড কুড প্রসপার ইন লাইফ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। এরপরে আমরা যদি দ্বিতীয় রুলসে আসি, তাহলে দেখো দ্বিতীয় রুলসে আছে যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ খুব সহজ ভাষায় যদি কোনো বাক্যে টু ডট ডট টু থাকে, যদি এই যে টু এবং টু একই সাথে থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে করব? তাহলে আমরা এটাকে যেভাবে করতে পারি সেটা হলো যে প্রথমে আমরা সামনে যা আছে তা লিখবো এবং টু এর পরিবর্তে আমরা সো লিখবো, ঠিক আছে। তাহলে প্রথমে সো টু এর পরিবর্তে আমরা সো লিখবো, এরপরে উইকটা ঠিকই থাকবে। এরপরে পরের যে অংশটুকু অর্থাৎ টু ওয়ার্কের জন্য আমরা এখানে লিখবো একটা দ্যাট বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে ছিল? হি ছিল। তাহলে এখানে আমরা হি বসাবো, এরপরে আমরা ক্যান নট বসাবো, তারপরে আমরা এই যে টু এর পরের অংশ যে বাকি ছিল ওয়ার্ক, সেটা আমরা বসাবো। তাহলে খুব সহজ করে দিই এটা আরো। তাহলে প্রথমে আমরা কি করব? পুরো হি ইজ টু উইক, এটা পুরোটাই বসাবো, শুধু টু এর জায়গায় সো বসাবো। তাহলে দেখো হি ইজ সো উইক, তারপরে আমরা দ্যাট বসাবো একটা, এরপরে আমরা সাবজেক্ট বসাবো। তাহলে দ্যাট হি, তারপরে এখানে ক্যান নট বসাবো, এরপরে আমরা টু এর পরের অংশ বসাবো, ওয়াক বসাবো। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখন আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, তাহলে আমরা ডট ডট ভেরি ডট ডট অ্যান্ড দিয়ে করতে পারি। তাহলে আমরা দেখো এই যে সো এর পরিবর্তে আমরা এখানে ভেরি বসাবো। তাহলে দেখো হি ইজ ভেরি উইক, তাহলে আমরা দ্যাটটা আর লিখতেছি না, দ্যাট হি এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখব অ্যান্ড। তাহলে অ্যান্ড, বাকি যে ক্যান থেকে শুরু করে বাকি অংশটুকু ঠিকই থাকবে, তাহলে ক্যান নট ওয়াক। তাহলে আমরা কি করলাম? সো এর পরিবর্তে আমরা ভেরি বসালাম এবং হি
দ্যাট হির পরিবর্তে আমরা বসালাম অ্যান্ড, ঠিক আছে? তাহলে ক্যান নট ওয়ার্কটা ঠিকই থাকবে। এরপরে আমরা যদি 3 নম্বর রুলসে আসি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বাইয়ের সাথে যদি ভার্বের সাথে, বাইয়ের সাথে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, যদি এইভাবে কোনো সিম্পল সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে করব? দেখো, বাই ইটিং এ ব্যালেন্স ডায়েট উই ক্যান লিভ ওয়েল। দেখো, এই সেন্টেন্সটা দেখে কিন্তু তোমার মনে হতে পারে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু সবসময় মনে রাখবে যে এই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো যদি বাক্য থাকে তাহলে কিন্তু সেটা আমাদের সিম্পল সেন্টেন্সই হবে, যতই বাক্যটা বড় হোক না কেন। তাহলে এটাকে আমরা চেঞ্জ করব কিভাবে? দেখো, প্রথমে বলছে ইফ অ্যাফার্মেটিভ হবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভিউ 1, এরপরে হচ্ছে বাকি অংশ। তাহলে আমরা প্রথমে ইফ বসাবো এবং এরপরে আমরা কি করব? সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট এখানে কি ছিল? দেখো, উই হচ্ছে এখানে সাবজেক্ট। এরপরে আমরা V1 বসাবো। তাহলে এখানে দেখো ভার্ব কি ছিল? ইটিং ছিল। তাহলে ইটিং এর ভার্ব কি বলতো? ইট। V1 হচ্ছে ইট। তারপরে কি? বাকি অংশ বসাবো। তাহলে এ ব্যালেন্স ডায়েট উই ক্যান লিভ ওয়েল। তাহলে দেখো, এই যে এই ব্যালেন্স থেকে শুরু করে একদম উই ক্যান ওয়েল পর্যন্ত, অর্থাৎ এই ব্যালেন্স থেকে শুরু করে উই ক্যান লিভ ওয়েল এই পর্যন্ত কিন্তু সব আমার ঠিকঠাকই আছে। এরপরে আমরা যদি ইফ এবং এইটাই বাক্যটাই আমরা যদি কম্পাউন্ড করতে চাই, সেক্ষেত্রে আমার ইফ প্লাস সাবজেক্ট উঠে যাবে এবং কমার পরিবর্তে অ্যান বসবে। তাহলে দেখো, ইফটা উঠে গেছে, সাবজেক্টটা উঠে গেছে, তাহলে ইট বসবে, ইটে ব্যালেন্স ডায়েট। তারপরে কি বলছে? কমার পরিবর্তে, এই যে কমাটা ছিল এখানে, এই কমার পরিবর্তে কি বসছে? অ্যান বসছে, এবং ক্যান লিভ ওয়েল। তাহলে আমার কিন্তু এই বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এটা আরও খুব সহজে করলাম, এই রুলসটা খুবই সহজ ছিল। তাহলে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে আমরা যখন এটা কমপ্লেক্স করতেছি তখন আমরা একটা ইফ নিয়ে আসতেছি, তারপরে একটা সাবজেক্ট বসাই নিচ্ছি, অর্থাৎ এই বাক্যেরই সাবজেক্ট উই। তাহলে বাই ইফ উই, তাহলে বাই ইফ একটা বসালাম আমরা, এরপরে আমরা সাবজেক্ট বসালাম, এরপরে ভার্বের V1 বসাবো, এরপরে বাকি অংশ যা আছে এটা ঠিকই থাকবে। এ ব্যালেন্স থেকে শুরু করে, দেখো, এ ব্যালেন্স থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব ঠিক থাকবে। এবারে ইফ সাবজেক্ট যদি থাকে, ইফ প্লাস সাবজেক্ট, তাহলে এটা উঠে যাবে, এটা উঠে যাবে, এই যে ইফ প্লাস সাবজেক্ট এটা উঠে যাবে। এটার পরিবর্তে আমাদের শুধু ভার্বের যে ইট থেকেই শুরু হবে এবং এখানে কমার পরিবর্তে শুধু অ্যান বসবে। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর রুলসে যদি আসি, যে ভার্বের সাথে আইএনজি ডট 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 এবং সাবজেক্ট যদি থাকে, তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এখানে গোয়িং হোম আই বিগ্যান টু ওয়ার্ক। তাহলে দেখো, এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে এবং ডট 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 দিয়ে এখানে একটা কিন্তু সাবজেক্ট বসছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব? আমরা অ্যাজ, হোয়েন, সিন্স এটা বসাতে পারি, প্লাস হচ্ছে সাবজেক্ট বসাবো, এরপরে আইএনজি উঠে গিয়ে দ্বিতীয় ক্লজের টেন্স অনুযায়ী ভার্ব হবে এবং প্লাস অবজেক্ট হবে এবং দ্বিতীয় ক্লজ হবে। তাহলে দেখো, আমরা কি বসাবো? গোয়িং হোম আই বিগ্যান টু ওয়ার্ক। তাহলে আমাদের আগে দেখতে হবে যে অ্যাজ, হোয়েন, সিন্স এগুলা কোন জায়গায় বেঁধে বসে। তাহলে এখানে যেহেতু সময় নির্দেশ করতেছে, অর্থাৎ হয়তো বোঝাতে চাচ্ছে যে যখন সে বাড়িতে যাচ্ছে সে কাজ শুরু করেছিল, তাহলে সেই হিসেবে যেহেতু সময় বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা হোয়েন বসাবো। তাহলে এই জন্য আমরা হোয়েন বসালাম, এরপরে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল আই, তাহলে আই বসাবো। এরপরে আইএনজি উঠে গিয়ে দ্বিতীয় ক্লজের টেন্স অনুযায়ী ভার্ব হবে। তাহলে দ্বিতীয় ক্লজের, দেখো, দ্বিতীয় ক্লজে আমরা দেখতেছি দ্বিতীয় বিজ্ঞান আছে, তাহলে বিজ্ঞানের দ্বিতীয় ক্লজ হচ্ছে এটা পাস্ট টেন্স বোঝাইতেছে। তাহলে আমরা গোয়িং যেটা ছিল, এই যে গোয়িং ছিল, তাহলে গোয়িং এর আমরা পাস্ট ফর্ম বসাবো। তাহলে পাস্ট ফর্ম, গোয়িং এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, ঠিক আছে। এরপরে হোমটা ঠিকই থাকবে। তাহলে আমরা এই অংশটুকু আবার একটু দেখি। তাহলে যেহেতু সময় নির্দেশ করতেছে, তাহলে অ্যাজ, হোয়েন, সিন্স এটার মধ্যে আমরা হোয়েন বসাবো, তারপর সাবজেক্ট বসাবো। সাবজেক্টটা ছিল আই, এরপরে বলতেছে আইএনজি উঠে যাবে, দ্বিতীয় ক্লজের টেন্স অনুযায়ী ভার্ব হবে। তাহলে দ্বিতীয় ক্লজ হচ্ছে এটা ছিল, তাহলে এখানে ভার্ব ছিল বিজ্ঞান, তাহলে বিজ্ঞানের পরিবর্তে আমরা
বিজ্ঞান যেহেতু পাস্টে ছিল, তাহলে এটা আমরা গোয়িং এরও পাস্ট ফর্ম করবো আমরা, তাহলে আইন যেটা উঠে যাবে, তাহলে গো এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, তাহলে ওয়েন্ট হোম। এরপরে বাকি যা আছে পুরোটাই ঠিকই থাকবে, তাহলে আই বিগ্যান টু ওয়ার্ক। একইভাবে আমরা যদি এখন অ্যান্ডের কম্পাউন্ডের রুলসে যাই, তাহলে এটা আমরা অ্যান্ড দিয়ে করতে পারি। তাহলে এটা আমরা ওয়েনটা যদি উঠাই দিই, এই যে ওয়েনটাকে যদি আমরা উঠাই দিই, তাহলে এখানে আই ওয়েন্ট হোম, কমার পরিবর্তে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি। আমরা জানি কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা দুইবার সাবজেক্ট কোনো লিখবো না, সেই ক্ষেত্রে আমাদের এই আইটা উঠে যাবে, তাহলে বিগ্যান টু ওয়ার্ক, এখানে কিন্তু আমরা তাই লিখবো। তাহলে আই ওয়েন্ট হোম, কমার পরিবর্তে অ্যান্ড, সাবজেক্টটা উঠে যাচ্ছে কারণ আমরা সাবজেক্ট রিপিট করবো না, বিগ্যান টু ওয়ার্ক। তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ রুল। পঞ্চম রুলে আমরা দেখতেছি যে যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যান নট মেক ইট, তুমি এটা করতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আনলেস অথবা ইফ নিয়ে আসব, আনলেস অথবা ইফ নিয়ে আসবো, এরপরে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে ডু নট বা ডাজ নট বসাবো, ডু নট বা ডাজ নট বসাবো, এবং তারপরে বাকি অংশ বসবে। তাহলে দেখো আমরা যদি এই বাক্যটুকু আনলেস দিয়ে করি, তাহলে কি হবে, আনলেস আমরা লিখলাম, এরপর সাবজেক্ট লিখতে হবে, তাহলে সাবজেক্ট এখানে কে বলো তো, ইউ। এরপরে ডু নট বা ডাজ নট হবে। তাহলে আনলেসের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু ডু নট ডাজ নট হয় নাই, এটা ইফের ক্ষেত্রে হয়েছে। তাহলে ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড হয়েছে, অর্থাৎ যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট মেক ইট, তুমি এটা করতে পারবে না। অর্থাৎ দেখো পরের ক্লু যেটা ছিল, আমি আনলেস দিয়ে যখন করব তখন পরেরটুকু পুরোটা ঠিক থাকবে, পুরোটা ঠিক থাকবে। আর আনলেসের এখানে আমাদের সাবজেক্ট হবে, আর এইখানে আমাদের এই ওয়ার্কিং হার্ডের এই অংশটুকু, ওয়ার্কের সাথে আইএনজি এটা ক্রস হয়ে যাবে, শুধু ওয়ার্ক বসবে এবং হার্ড বসবে। তাহলে আনলেসেরটা বেশি ইজি মনে হচ্ছে, কারণ আনলেস উইদাউটের জায়গায় আমরা আনলেস বসাবো, ওয়ার্কিংয়ের জায়গায় আমরা আইএনজিটা উঠাই দিয়ে শুধুমাত্র ওয়ার্ক বসাবো, এরপরে হার্ড বসাবো, এরপরে বাকি অংশ যা আছে ঠিকই থাকবে। কিন্তু যদি ইফ বসাই, ইফ বসালে আমাদের এই সূত্রটা মেনটেন হবে। তাহলে আমরা যদি ইফ বসাই, দেখো ইফের পরে আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট এখানে ছিল ইউ, তাহলে এখানে ডু নট বা ডাজ নট বসবে। আমরা জানি ডু নট ডাজ নট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসে, তাহলে ডাজ নটের ক্ষেত্রে ভার্বের সাথে এস থাকতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু ভার্বের সাথে কোনো এস নাই, তাহলে এখানে আমাদের অবশ্যই ডু নট হবে, তাহলে ইফ ইউ ডু নট হবে। তাহলে আবার সেমভাবে আমাদের ওয়ার্কিং হার্ডের এখানে আইএনজিটা উঠে যাবে, তাহলে ওয়ার্ক হার্ড হবে, ওয়ার্ক হার্ড হবে, এবং বাকি অংশটুকু ঠিকই থাকবে, ইউ ক্যান নট মেক। তাহলে তোমরা এই অংশটুকু আশা করি বুঝতে পারছো। এরপরে এইটাই আমরা যদি কম্পাউন্ড করতে যাই এখন, তাহলে আনলেস এবং ইফ থেকে নট পর্যন্ত উঠে যায়, এরপরে অবজেক্ট বসবে, এরপরে অর বসবে, এরপরে দ্বিতীয় ক্লজ বসবে। তাহলে দেখো আমরা কি করলাম, একদম আনলেস ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, ঠিক আছে। এই যে অর্থাৎ আমি যদি এইখানে এইটুকু অংশ ধরি, তাহলে দেখো নট পর্যন্ত কিন্তু উঠে গেছে, নট পর্যন্ত কিন্তু উঠে গেছে। আবার এখানে আনলেস যদি করি, তাহলে একদম এই সাবজেক্ট পর্যন্ত উঠে গেছে, তাহলে বাকিটা কিন্তু ঠিকই থাকতেছে। ওয়ার্ক হার্ড, কমার পরিবর্তে আমরা অর বসাবো, ইউ ক্যান নট মেক ইট। একইভাবে আমরা যদি নট পর্যন্ত এই অংশটুকুকে বাদ দিয়ে দিই, তাহলে দেখো শুধু ওয়ার্ক হার্ড থাকতেছে, কমার পরিবর্তে আমরা অর বসাবো এবং বাকিটুকু ঠিকই থাকবে। এরপরে রুল নাম্বার 6, রুল নাম্বার 6-এ আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বলা আছে ইন, ডিউরিং, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ। যদি এরকম কোনো শব্দযুক্ত সিম্পল সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা কি হবে, বলা আছে ইন ডিউরিং, ইন অথবা ডিউরিং সামার ইট বিকামস ইমাসিয়েটেড। তাহলে দেখো এখানে বলছে এসব ক্ষেত্রে কি হয়, প্রথমে হোয়েন বসে, এরপরে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট, এরপরে হচ্ছে সেকেন্ড ক্লজ। আমরা একটু সহজ করে যদি বলি, তাহলে দেখো প্রথমে আমরা এখানে হোয়েন বসালাম, এরপরে সাবজেক্ট বসাবো, তাহলে সাবজেক্ট এই বাক্যে কে ছিল, দেখো ইট ছিল, এই বাক্যে সাবজেক্ট কে, ইট ছিল, তাহলে ইট, এরপরে ভার্ব বসছে, তাহলে ভার্ব এখানে কে ছিল, ভার্ব এখানে ধরো অক্সিলারি ভার্ব, আমরা যদি বিকামস, ইট বিকামস ইট আছে, তাহলে ইট আছে যেহেতু, তাহলে মানে এখানে ইজ হবে, হ্যাঁ। এরপরে ইজ সামার, তাহলে অবজেক্ট সামার। এরপরে এরপর হচ্ছে সেকেন্ড ক্লজটা বসবে, অর্থাৎ এই দেখো সেকেন্ড ক্লজটা ঠিক হুবহু বসছে, ইট বিকামস ইমাসিয়েটেড, ঠিক আছে। তাহলে মানে আমার
এই অংশটুকুরই শুধু কাজ করতে হবে। সেকেন্ড ক্লজটা কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন হচ্ছে না, সেকেন্ড ক্লজটা একদম ঠিক থাকতেছে। তাহলে আমরা কি করব, যদি ইন, ডিউরিং, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য এজ অফ, এটা কিন্তু সময়, পুরোটাই সময় বোঝাচ্ছে, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করব, হোয়েন বসাবো, এরপর সাবজেক্ট বসাবো। তাহলে হোয়েন বসালাম, সাবজেক্ট ছিল ইট, এরপরে ভার্ব বসালাম, ভার্ব আমরা জানি ইট হচ্ছে থার্ড পারসন, সো অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্স যেহেতু, সেই হিসেবে এখানে ইজ আসবে, একটা ইজ বসালাম। এরপরে আমরা কি করলাম, অবজেক্ট বসালাম। এই বাক্যের অবজেক্ট হচ্ছে সামার, তাহলে সামার বসালাম, তাহলে বাকিটা আমাদের সেকেন্ড ক্লজ বসবে। এরপরে আমরা যদি এটাকে কম্পাউন্ড করতে চাই, তাহলে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস বাক্যাংশ। তাহলে সাবজেক্ট আমরা কি জানলাম একটু আগে, সাবজেক্ট জানলাম ইজ, ইট, সাবজেক্ট জানলাম ইট, ভার্ব হচ্ছে ইজ এবং অবজেক্ট হচ্ছে সামার। তাহলে দেখো একদম ইট ইজ সামার। দেখো হোয়েনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, হোয়েনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, দেখো তাহলে ইট ইজ সামার হয়ে যাচ্ছে। তাহলে হোয়েনটাকে বাদ দিয়ে আমি পুরোটাকেই লিখলাম, কমার পরিবর্তে আমরা অ্যান্ড লিখলাম। তাহলে আমরা জানি যে আমরা যেহেতু সাবজেক্ট একবার ব্যবহার করে ফেলেছি ইট সামনেই, ইট যেহেতু একবার সামনেই ব্যবহার করে ফেলেছি, দেখো ইট একবার সামনেই ব্যবহার করে ফেলেছি, তাহলে আমরা কোঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা দুইবার আমরা লিখতে পারি না সাবজেক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু অ্যান্ড ইট বিকামস আমার লেখার প্রয়োজন নাই, তাহলে শুধু আমরা অ্যান্ড দিয়ে এই যে বিকামস ইমাসিয়েটেড দিতে পারি। তার মানে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করাটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু কমপ্লেক্স একবার করে ফেললে কিন্তু সিম্পল করা খুবই সহজ, কম্পাউন্ড করা কিন্তু খুবই সহজ। তাহলে না বুঝতে পারলে এটা বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। এরপরে আমরা যদি 7 নম্বরে আসি, 7 নম্বরে বলা আছে যদি বিকজ অফ থাকে তাহলে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে, এরপরে বিং প্লাস হ্যাভ বা হ্যাভ বসে, এরপরে বাকি অংশ বসে, এরপরে কমা, তারপর সেকেন্ড ক্লজ। দেখো বিকজ অফ বসলো, এরপর কি বলছে, সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে। তাহলে সাবজেক্টের পসেসিভ ফর্ম কি, সাবজেক্টের পসেসিভ ফর্ম এখানে হিজ, ঠিক আছে, এখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম কি, হিজ। এরপরে বসে বিং বা হ্যাভ বসে, তাহলে বাক্যে বিং বা হ্যাভ বসে, এখানে বিং দেওয়া হয়েছে, তাহলে বিং বসলো। এরপরে বলেছে বাকি অংশ বসবে, তাহলে বাকি অংশকে এই যে লেজি থেকে শুরু করে লেজি, হ্যাঁ এই বাকি অংশটা কি লেজি। এরপরে হচ্ছে আমরা কমা দিলাম, এরপরে হচ্ছে সেকেন্ড ক্লজ, হি কুড নট প্রসপার। তাহলে আসি আমরা এই ক্ষেত্রে এই বাক্যটা কি করব, তাহলে বলা হচ্ছে যে এইসবের যদি বিকজ অফ থাকে তাহলে আমরা অ্যাজ অথবা সিন্স দিব। তাহলে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করার পরে আমরা কি করব, সাবজেক্ট ব্যবহার করব, এরপরে বিং এর স্থলে বি ব্যবহার করব, এরপরে বি ভার্ব ব্যবহার করব, বিং এর স্থলে কি করব, বি ভার্ব ব্যবহার করব, অথবা এবং হ্যাভিং এর স্থলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইসব ব্যবহার করব, প্লাস বাকি অংশ প্লাস সেকেন্ড ক্লজ। অর্থাৎ তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কোনো সেন্টেন্সেই কিন্তু সেকেন্ড ক্লজে কোনো হাত দিতে হচ্ছে না, সেকেন্ড ক্লজে কোনো হাত দিতে হচ্ছে না, সেকেন্ড ক্লজটা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা দেখি বলা আছে, তাহলে অ্যাজ দিলাম আমরা, এখানে রুলস অনুযায়ী আমরা অ্যাজ দিলাম, এরপরে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট হচ্ছে এখানে হিজ বলা আছে বা হি বলা আছে, তার মানে কি এখানে হি হবে সাবজেক্ট। তারপরে বলছে কি বিইং এর স্থলে বি ভার্ব হবে, তাহলে বিইং, দেখো বি ভার্ব মানে আমরা কোনগুলোকে বুঝি জানো, এই যে বিইং আছে, তাহলে বি ভার্ব মানে আমরা বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই ধরনের ভার্বগুলোকে কিন্তু আমরা বি ভার্ব বলি। তাহলে আমরা যেহেতু এটা কোন টেন্সে আছে, দেখো হি কুড নট বলা আছে, তার মানে এটা একটা পাস্ট টেন্সের সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা হি যেহেতু আছে সো হি এর সাথে ওয়াজ যাবে, এই জন্য আমরা এখানে ওয়াজ লিখেছি। এরপরে বলছে কি যদি বি ভার্বের স্থলে যদি অন্য কিছু থাকতো, ধরো হ্যাভিং থাকতো, বিইং না থেকে যদি এই যে এখানে যদি বিইং না থেকে হ্যাভিং থাকতো, তখন কিন্তু আমরা এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা বসাতাম টেন্স অনুযায়ী। যেহেতু এখানে বিইং আছে তার মানে আমরা এখানে বি ভার্বগুলো বসাবো, আশা করি বুঝতে পারছো। তাহলে এরপরে কি বাকি অংশ বসবো, বাকি অংশ মানে কি লেজি, অর্থাৎ এই দেখো কমার আগের শুধু বাকি অংশ লেজি শব্দটাই আছে। তাহলে বাকি সেকেন্ড যে পার্টটা এটা কিন্তু একদম দেখো ঠিকঠাক আছে, কোনো পরিবর্তন হবে না। এবারে আমরা কম্পাউন্ডে আসি, যদি এই বাক্যটার ক্ষেত্রেই বলা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস বাকি অংশ। তাহলে দেখো এখানে সাবজেক্ট আমরা জানি হি, আর ভার্ব আমরা জানি কে, ওয়াজ, তাহলে ওয়াজ দিলাম। এরপরে অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে এখানে লেজি, তাই না, তাহলে লেজি দিলাম। এরপরে আমরা অ্যান্ড বসালাম, এরপরে বাকি অংশ। তাহলে দেখো এইখানেও কিন্তু আমার পরের ধাপের কোনো মানে পরের যে ক্লজটা এটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধু কম্পাউন্ডের নিয়ম অনুসারে
আমাদের যে কোঅর্ডিনেট কনজাংশন যে এর পরে যে তোমার সাবজেক্ট বসে না, শুধু সেইটাই কিন্তু ফলো হয়েছে, এখানে কোনো সাবজেক্ট বসে না, এখানে কোনো সাবজেক্ট বসে নাই, ডিরেক্টলি অ্যান্ডের পরে আমরা এই যে কুড নট অর্থাৎ সেকেন্ড পার্ট যেটা আছে দ্বিতীয় অংশের, সেটা কিন্তু পুরোটাই এখানে লিখে ফেলছি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা 8 নম্বর রুলসটা দেখি একটু। 8 নম্বর রুলসে বলা আছে যে ইনস্পাইট অফ বা ডিসপাইট, যদি ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে, প্লাস বিং অ্যাডজেক্টিভের নাউন, বিং বসে অথবা অ্যাডজেক্টিভের নাউন ফর্ম বসে, প্লাস হচ্ছে বাকি অংশ। তাহলে আমরা দেখি, দেখো ইনস্পাইট অফ বা ডিসপাইট যদি দিই, যেমন হচ্ছে সত্ত্বেও বা সত্ত্বেও এরকম কিছু অর্থ মিন করে, তাহলে আমরা কি এরপরে কি দেবো, সাবজেক্টের পসেসিভ ফর্ম। তাহলে ধরো সাবজেক্ট এখানে হি, তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিস, এটা ব্যবহার করা আছে। এরপরে বলছে বিং হতে পারে এখানে বিং পোর, অথবা কি হতে পারে, বিং অথবা অ্যাডজেক্টিভের নাউন ফর্ম হতে পারে। অর্থাৎ দেখো বিং হইছে, হ্যাঁ বিং হইছে, এরপরে কি বিং পোর হইছে, এরপরে অথবা যদি আমি এটা না দিই তাহলে আমরা ডিরেক্টলি কি করতে পারি, অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করতে পারি, তাহলে আমি সেন্টেন্সটাকে এভাবে পড়তে পারি। ধরো আমি যদি ইনস্পাইট অফ দিয়ে পড়ি, প্রথমটুকুকে বলি, তাহলে ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট, এইটুকু কারেক্ট। আবার যদি আমি বলি ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, তাহলে দেখো আমি এই বোল্ড করা অংশের যে কোনো একটা করে নিয়েও কিন্তু আমার এই বাক্যটা হবে। অর্থাৎ আমি ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখব, এরপরে আমরা বিং প্লাস হচ্ছে অবজেক্ট অ্যাডজেক্টিভ এটা লিখতে পারি, অথবা অ্যাডজেক্টিভের আমরা নাউন ফর্মটা লিখতে পারি, ঠিক আছে, তারপরে বাকি অংশটা ঠিক থাকবে। তাহলে এটাকে যদি আমরা এখন কমপ্লেক্স করি তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে ইনস্পাইট অফ এবং ডিসপাইটের ক্ষেত্রে দো এবং অলদো আসে, তাহলে দো অথবা অলদো আসে, তুমি যে কোনো একটা নিতে পারো। তাহলে দো অলদো নেওয়ার পরে কি করব, আমরা সাবজেক্ট বসাবো, এরপরে ভার্ব বসাবো, এরপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসাবো, এরপরে কমা এবং অপর বাক্যটি বসবে। তাহলে দেখো এইখানেও আমার কিন্তু সেকেন্ড যে বাক্যটার কোনো রকমের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কোথায়, শুধু সামনে। তাহলে আমরা ইনস্পাইট অফ ডিসপাইট অফ দেখলেই কি বসাবো, দো বসালাম, এরপরে কি বলছে, সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্টকে এখানে সাবজেক্ট হচ্ছে হিজ বলছে, হিজের কার পসেসিভ ফর্ম, হি এর পসেসিভ ফর্ম, তাহলে হি হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আমরা হি দিলাম। এরপরে ভার্ব, তাহলে ভার্ব আমরা কি জানি, ভার্ব দেখো এখানে দেওয়া আছে ইজ, তাহলে ভার্বকে দেওয়া আছে ইজ, তাহলে ইজ লিখবো। এরপরে বলছে অ্যাডজেক্টিভ অথবা নাউন, অর্থাৎ প্রথম অংশে আর কোনো শব্দ বাকি আছে কিনা, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, নাউনও হতে পারে। তাহলে প্রথম অংশে দেখো আমার এখানে হয় পোর বাকি আছে অথবা পোভার্টি বাকি আছে, ঠিক আছে। অর্থাৎ আমি যে বাক্যটাকে ধরবো সেই হিসাবে কিন্তু এটা হবে। তাহলে সেইটার আমি এটা লিখবো, ধরো এখানে পোর লিখলাম আমরা, হ্যাঁ এখানে পোরই লিখতে হবে, নাউনই লিখতে হবে, অ্যাডজেক্টিভই লিখতে হবে। তাহলে দো হি ইজ পোর, পোভার্টি এটা ভালো শোনায় না, ঠিক আছে, দো হি ইজ পোর হবে। দেখো তারপর দেখো কমা ঠিক থাকলো এবং বাকিটা দেখো হি ইজ অনেস্ট, এটা ঠিকই থাকলো। তাহলে দেখো কোনো রকমের কোনো ঝামেলা কিন্তু এখানে নাই। এরপরে দেখো দো এবং অলদো যদি কম্পাউন্ডের করতে যাই আমরা, তখন কি করব, তাহলে দো অলদো উঠে যাবে, কমার পরিবর্তে বাট বসবে এবং বাকি অংশ বসবে। তাহলে দেখো হি ইজ পোর, তাহলে প্রথম অংশ দেখো একদম হুবহু ঠিক থাকলো, শুধু দো আর অলদোটা উঠে যাচ্ছে, এই যে দো আর অলদোটা কিন্তু উঠে যাচ্ছে। তাহলে হি ইজ পোর, এটা পুরোটাই হলো, কমার পরিবর্তে এখানে বাট হবে। আমরা এতক্ষণ কিন্তু অ্যান্ড বসাইছি, বিভিন্ন জায়গায় অর বসাইছি, কিন্তু এখানে আমরা প্রথমবারের মতো পেলাম বাট। তাহলে দো অলদো থাকলে এখানে আমরা বাট বসাবো এবং কি বলছে, অবজেক্ট বসাবো। অর্থাৎ বাকি যে অংশটা আমরা জানি যে হি বসানো যায় না, সাবজেক্ট যুগে বসানো যায় না কম্পাউন্ডের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে ইজ টাওয়ার বসাবো না এবং ডিরেক্টলি কি করবো, শুধু অনেস্ট কথাটা বসাবো। তাহলে হি ইজ পোর বাট অনেস্ট। আচ্ছা, তাহলে এবার আমাদের প্রায় শেষের দিকে আমরা আছি। আমরা ছোট ছোট কিছু রিঅ্যাক্টার নিয়ম দেখে আমরা আশা করবো যে অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে পুরোপুরি। তোমরা এটা বারবার দেখবে, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে দেখো আমরা যদি কোনো কিছু সিম্পল করতে চাই, তাহলে কমপ্লেক্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে কি করব, দেখো ইনস্পাইট অফ ডিসপাইট সাবজেক্টের পসেসিভ ফর্ম হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাভিং প্লাস বাকি অংশ বসে। দেখো দো, অর্থাৎ আমরা উল্টাটা পড়তেছি, কিন্তু আমরা এতক্ষণ কিন্তু ধরো সিম্পল থেকেই সবগুলো করলাম, সিম্পল থেকে কমপ্লেক্স করেছি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করেছি। আমরা এখন কমপ্লেক্স থেকে সিম্পল করতেছি। সিম্পল করার ক্ষেত্রে কি করব, দেখো
দো, এটা কমপ্লেক্স সেন্টেন্স, দো হি হ্যাড এ কম্পিউটার হি কুড নট অপারেট ইট, যদিও তার কম্পিউটার আছে কিন্তু সেটা চালাতে পারে না। তাহলে আমরা কি করব এটাতে, এই যে দো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইন স্পাইট অফ, যেহেতু আমরা কি করতেছি সিম্পল সেন্টেন্স করতেছি কমপ্লেক্স থেকে, তাহলে ইন স্পাইট অফ এর পরে আমরা কি জানি পসেসিভ ফর্ম বসে, তাই না? দেখো ইন স্পাইট অফ এর পসেসিভ ফর্ম বসে, এই যে পসেসিভ ফর্ম, সাবজেক্টের পসেসিভ, তাহলে সাবজেক্ট এখানে কি হি, তাহলে হি এর সাবজেক্টিভ পসেসিভ কি হিস হবে। এরপরে কি হবে, দেখো এখানে হ্যাড আছে, আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে কি জানি বলো তো, কমপ্লেক্সের ক্ষেত্রে নিয়মে আমরা এখানে পড়েছি যে এই যে এখানে কিন্তু হ্যাভিং এর পরিবর্তে কিন্তু হ্যাড বসে, হ্যাভিং এর পরিবর্তে হ্যাড বসে, আর বিং এর পরিবর্তে কিন্তু আমাদের ইয়াগুলো বসে, নর্মাল ভার্ব যেগুলো সেগুলো বসে। তো কোথায় না সেটা নেই। তাহলে দেখো এখানে দো হি হ্যাড এ কম্পিউটার, তাহলে আমরা হ্যাড এর পরিবর্তে আমরা এখানে হ্যাভিং বসাবো, দো হি হ্যাড এ কম্পিউটার ইন স্পাইট অফ হিজ, তাহলে এটা বসে হ্যাডের পরিবর্তে আমরা হ্যাভিং বসাইলাম, তাহলে এটা এখানে উঠে যাবে, হ্যাভিং কম্পিউটার ডিরেক্ট, এরপরে বাকি অংশ দেখো একদম ঠিকঠাক থাকবে। তাহলে আমরা কি বুঝলাম, যে ইন স্পাইট অফ ডিসপাইট থাকলে সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে, পসেসিভ ফর্ম বসাইলাম, এরপরে হ্যাভ অ্যাজ হ্যাডের পরিবর্তে আমরা কি বসালাম, হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে আমরা এটার পরিবর্তে হ্যাভিং বসাবো, এরপরে কি বসাবো বাকি অংশ বসাবো, অর্থাৎ এটা বাদ দিয়ে এখানে কম্পিউটার থেকে শুরু করে বাকি অংশ পুরোটা ঠিকঠাক থাকবে। এরপরে আমাদের যদি কমপ্লেক্সে যদি মূল ভার্ব থাকে, যদি এবার এসে যদি কমপ্লেক্সে যদি মূল ভার্ব থাকে, অর্থাৎ আমরা এখানে যে নিয়মগুলো পড়ছি তার একটু ব্যতিক্রম যে যদি নিয়ম থাকে সেগুলো হচ্ছে দুই একটা ব্যতিক্রম নিয়ম আছে, আমরা সেটাই এখন এখানে দেখতেছি। তাহলে কমপ্লেক্সে মূল ভার্ব যদি থাকে তখন কি করব আমরা, তখন ইন স্পাইট অফ বা ডিসপাইট এটার প্লাস সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস ভার্ব প্লাস আইএনজি এবং বাকি অংশ বসে। তাহলে আমরা কি করব দেখো, তাহলে দো হি ওয়েন্ট দেয়ার হি ডিড নট ফাইন্ড হিম, ঠিক আছে, দো হি ওয়েন্ট দেয়ার হি ডিড নট ফাইন্ড হিম, যদিও সে সেখানে গিয়েছিল কিন্তু সে তাকে খুঁজে পায় নাই। তাহলে দেখো এখানে হি ওয়েন্ট, এটা কিন্তু কমপ্লেক্সের মূল ভার্বটা কিন্তু এখানেই আছে, তাহলে হি ওয়েন্ট, তাহলে এটা কি করব আমরা ইন স্পাইট অফ দিয়ে করলাম, এরপর সাবজেক্টের পসেসিভ ফর্ম আমরা জানি, এরপর ভার্বের সাথে আমরা কি করলাম আইএনজি করলাম, অর্থাৎ এই ওয়েন্টটাকে আমরা ভার্বের সাথে আইএনজি করবো, অর্থাৎ এটাকে প্রেজেন্ট ফর্ম করে, কারণ ওয়েন্টিং তো হয় না আসলে, ফার্স্ট ফর্মের সাথে তো আর আইএনজি যোগ হয় না, বেস ফর্মের সাথে আইএনজি হয়, তাহলে এখানে গোয়িং হবে, তাহলে বাকি অংশটা দেখো একদম ঠিক থাকবে। তাহলে এই রুলসটাও অনেক বেশি সহজ। তাহলে আমরা যদি আরেকটু পরে আসি, দেখো 9 নম্বরে একটা রুলস আছে যে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে প্রথমে, অর্থাৎ এখন আমরা যদি একটা সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করি এবং সেটা কীরকম, প্রেজেন্ট পার্টিসিপল আছে এরকম, প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা জানি যে সেন্টেন্স যে ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তবে দেখো এর ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে হু হুইচ দ্যাট বসাবো, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্ব বসাবো, প্লাস বাকি অংশ বসাবো। তাহলে দেখো আমরা স্টুডেন্টস ডিজায়ারিং টু গো অ্যাব্রোড আর টু কমপ্লিট আইলস, তাহলে দেখো এখানে ডিজায়ারিং, এখানে কিন্তু দেখো ভার্বের সাথে আইএনজি আছে এবং এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে আমরা কি করব সাবজেক্টটা নিব, তাহলে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, এটা কিন্তু প্লুরাল নাম্বার মানে বহু বচন বোঝাইতেছে, তাহলে যেহেতু এটা ব্যক্তি সো এটা এখানে হু হবে, তাহলে আমরা এখানে হু দিলাম। এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা বোঝা যাচ্ছে যে এটা বোঝা যাচ্ছে কি এটা একটা প্রেজেন্ট টেন্স আর আছে, তাই না, তাহলে এখানে কি হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এখানে আরই বসাবো আমরা। এরপরে বলছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এই যে প্রেজেন্ট পার্টিসিপল যেটা আমরা পাইছিলাম সেটাই বসাবো, এটাই বসাইলাম। এরপরে বাকিটা যা আছে একদম পুরোপুরি ঠিক রেখে দেবো, তাহলে বাকিটা যা আছে পুরোপুরি ঠিক রেখে দেবো, তাহলে টু থেকে বাকিটা ঠিক রেখে দেবো। তাহলে আমরা চেঞ্জ করলাম কোথায় বলো তো, শুধু প্রথম দুটো শব্দে, তাহলে প্রথম দুটো শব্দের মধ্যে প্রথম যেটা সাবজেক্ট সেটা আমরা লিখলাম, লেখার পরে আমরা এটা দেখবো যে ব্যক্তি বোঝালে আমরা হু বসাবো, তাহলে আমরা হুটা এখানে ব্যক্তি বোঝাচ্ছি তাহলে এখানে হু বসাবো, তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে আর, বাকিটা হচ্ছে এই যে এরপরে কি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্বটা বসাবো, এটা বসাবো 2 নম্বরটা বসানোর পরে এরপরে বাকি যা আছে তা থাকবে, ঠিকই থাকবে।
আবার এই বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে যাই, প্রথমে কি করব, মানে কথা উল্টাটা করব আমরা। তাহলে দেখো কি করব, দা সাবজেক্ট থাকবে, এরপরে হু, হুইজ, দ্যাট প্লাস অক্সিলারি ভার্ব উঠে যায়, মূল ভার্বের শেষে আইএনজি বাকি অংশ বসে। তাহলে দেখো আমরা এবার যদি বাক্যটা করি, দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। তাহলে দেখো এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স করা আছে। তাহলে এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কি করব, সাবজেক্টটা বসাবো, তাহলে এখানে দা বয় বসাবো আমরা, এখানে বানানটা ভুল আছে, এটা দা বয় হবে, হ্যাঁ এটা দা বয় হবে। তাহলে দা বয়, তাহলে হু হুইজ দ্যাট এটার মধ্যে বসাবো কোনটা, যেহেতু এখানে ব্যক্তি বোঝাইতেছে তাহলে এখানে হু হবে। আচ্ছা তাহলে হু এখানে ছিলই, এখানে হু ছিলই, তাহলে আমাদের তো আমরা তো সিম্পল করতেছি, তাহলে এগুলো উঠে যাবে, তাহলে এখানে ছিলই, এটা উঠে যাবে, তাহলে উঠে দিলাম। এরপরে বলছে মূল ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে মূল ভার্ব কে ছিল এখানে, প্লেইং, খেলতেছিল। তাহলে দেখো এইটা আমরা ঠিকই লিখলাম, এরপরে বাকি অংশ যা আছে সব ঠিক থাকবে। তাহলে দেখো কোনো কি পরিবর্তন হয়েছে, কোনো কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু এই যে হু এবং ইজ বাদ চলে গেছে, হু এবং ইজ বাদ চলে গেছে, বাকিটা যা আছে সব কিন্তু একদম ঠিকঠাক আছে। অর্থাৎ আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স এরকম আমরা কখনো হু দেখতে পাই বা হুইচ, দ্যাট এসব মাঝখানে আমরা দেখি এরকম কোনো সাবজেক্টের পরপরই আছে, তাহলে জাস্ট সেটার সাথে আমরা তার পরের যে ভার্বটা এইটাকে সরাই দিলেই আমার কিন্তু সিম্পল হয়ে যাবে। আচ্ছা এবার আমরা করব অ্যাডজেক্টিভ প্লাস নাউনযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে কি করতে হবে। প্রথমে দেখা গেল যে এ বা দা থাকতে পারে, প্লাস অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে পারে থাকবে, এবং প্লাস হু, হুইচ, দ্যাট থাকবে, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এবং অ্যাডজেক্টিভ নাউনের পর থেকে শেষ পর্যন্ত। আচ্ছা আমাদের রুলস দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা যখন একটা সেন্টেন্সের সাথে এটা করব তখন কিন্তু এটা খুবই সহজ লাগবে। তাহলে দেখো কি বলছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত। তাহলে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে মেরিটোরিয়াস বয় মানে কি, একটা মেধাবী ছেলে, তাহলে মেরিটোরিয়াস বয়, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন একসাথে কিন্তু থেকে একটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে আমরা কমপ্লেক্স করব, তাই না, কমপ্লেক্স করব। তাহলে কি করব, প্রথমে দেখো এ অথবা দা লিখবো আমরা, তাহলে আমরা এ অথবা দা লিখতে পারি, লিখলাম। এরপরে অ্যাডজেক্টিভের পরের নাম, তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বলো তো, মেরিটোরিয়াস, মেধাবী, তাহলে এরপরে কোন নাউন আছে, বয়, তাহলে বয় লিখলাম। এরপরে বলছে হু, হুইজ, দ্যাট বসে, তাহলে এটাও যেহেতু একটা ব্যক্তির নাম, ব্যক্তি বোঝাইতেছে, সো এখানে হু হবে। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, তাহলে এটা একটা প্রেজেন্ট টেন্স বোঝাইতেছে, মেরিটোরিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, তাহলে এখানে যেহেতু এ মেরিটোরিয়াস বয়, সো এখানে ইজ হবে অক্সিলারি ভার্ব। এরপরে অ্যাডজেক্টিভটা হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা হবে, এই অ্যাডজেক্টিভটা হবে এখানে। তারপরে বাকি অংশটা একদম সেম থাকবে, অর্থাৎ ক্যান শাইন ইন লাইফ, এইটা কোনো রকমের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করলাম, প্রথমে আমরা এ অথবা দা নিয়ে আসলাম, এরপরে আমরা অ্যাডজেক্টিভের পাশের যে নাউনটা সেইটা বসাইলাম, এরপরে আমরা রিলেটিভ যে প্রোনাউন আছে সেখান থেকে হু, হুইচ, দ্যাট এটার প্রয়োজন অনুযায়ী আমরা সে একটা নিব, এখানে ব্যক্তি যেহেতু তার মানে এখানে হু নিয়েছি, তারপরে অক্সিলারি ভার্ব নিয়েছি একটা, হ্যাঁ টেন্স অনুযায়ী, এবং তারপরে কি নিয়েছি, অ্যাডজেক্টিভটা নিয়েছি, তাহলে অ্যাডজেক্টিভটা নিয়েছি। এরপরে এই যে এই দিকের অংশটুকু পুরোপুরি যা আছে ঠিকই থাকবে, তার মানে এই তিনটা অংশের কাজ এবং আর কিছু যুক্ত করে আমরা এইখান থেকে এতটুকু অংশ কিন্তু পেয়েছি। আচ্ছা তাহলে আমরা পরের ইয়াতে যাই। বলা আছে আবার এটিকেই কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলো, প্রথমে কি করতে হবে, দেখো দায়ের পরিবর্তে আমরা এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে একইভাবে আবার রুলস দেখে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা দেখো আমরা কি করব, এ বা দা বয় হুইজ মেরিটোরিয়াস ক্যান শাইন ইন লাইফ, তাহলে ওই বাক্যটাই দেখো আমরা কি করব, তাহলে এই যে দায়ের পরিবর্তে আমরা কিন্তু যখন এটা সিম্পল করতে যাব তখন কিন্তু আর এটা দা বসবে না, তখন আমরা এটাকে এ বা এন বসাতে পারবো। ঠিক আছে, কি করবো, আমরা এ বা এন বসাতে পারবো। তাহলে আমরা এখানে এ বসালাম, এন হবে না, কারণ এটা মেরিটোরিয়াস তো কনসোনেন্ট সাউন্ড দেয়, সো এখানে এন হবে না, এ হবে। তাহলে এ মেরিটোরিয়াস, অর্থাৎ এর পরে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কে, মেরিটোরিয়াস ছিল, মেধাবী। এরপরে কেউ সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কে বলতো, বয়, তাহলে বয় দিলাম, বয়। তাহলে বাকি অংশ যা আছে সব ঠিক থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরের অংশ বাকিটা কে থাকবে, একদম ঠিকই থাকবে। তাহলে ক্যান শাইন ইন লাইফ। এরপরে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 11 নম্বরে বলা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন
যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউনের রিলেটিভ প্রোনাউন, টেন্স, ভার্ব এবং অ্যাডজেক্টিভ বসে। তাহলে দেখো এখানেও আমাদের রুলস অনুযায়ী কঠিন মনে হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এটা করি, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বকে দেখো আই স, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে এ ওয়াইস ম্যান, নাউন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমার এইভাবে আছে। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে আমরা সাবজেক্টটাকে লিখলাম আই, এরপরে আমরা ভার্বটাকে লিখবো স, এরপরে নাউনটাকে লিখবো। তাহলে নাউনকে এখানে বাক্যে নাউন হচ্ছে ম্যান, ঠিক আছে, ম্যান, ঠিক আছে, ম্যান। তাহলে এ ম্যান হবে, এ ম্যান হবে। তাহলে আমরা এ ম্যান লিখলাম। এরপরে আমরা কি লিখবো, নাউনের রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা এটাও ব্যক্তি বোঝাইতেছে, তাহলে এখানেও কি হবে, হু হবে, এখানেও হু হবে। এরপরে কি হবে বলছে, টেন্স ভার্ব হবে। তাহলে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব হবে বা ভার্ব হবে। তাহলে দেখো এখানে একটা স বলতেছে কি, এটা পাস্ট টেন্স, তাহলে এটা এখানে কি হবে, ওয়াজ হবে, যেহেতু এটা পাস্ট টেন্স ওয়াজ হবে। আর এরপরে কি হবে, বাকি অংশকে অ্যাডজেক্টিভ হবে ওয়াইজ। তাহলে এখানে ওয়াইজ কে ছিল, অ্যাডজেক্টিভ কে ছিল, ওয়াইজ ছিল। তাহলে আই স আমরা এটাকে ঠিক রাখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে নাউনকে এ ম্যান, এরপরে রিলেটিভ প্রোনাউন লিখলাম আমরা হু, এরপরে একটা অক্সিলারি ভার্ব লিখলাম, এরপরে হচ্ছে আমরা এটার অ্যাডজেক্টিভটা লিখলাম, অ্যাডজেক্টিভটাকে ওয়াইজ। তাহলে এটা হচ্ছে আমাদের 11 নম্বর রুল। কিন্তু অ্যাডজেক্টিভটি যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে তাহলে নিয়মটি কি হবে, কিন্তু অ্যাডজেক্টিভ যদি কি করে, সাবজেক্টকে কোয়ালিফাই করে। তাহলে দেখো ইট প্লাস টেন্স অনুযায়ী বি ভার্ব প্লাস সাবজেক্ট এর রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এক্সাম্পলে যদি আমরা আসি, দেখো বলা আছে, তাহলে অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করবে, সাবজেক্টকে মডিফাই করবে। তাহলে অ্যাডজেক্টিভ তো সবসময় আসলে সাবজেক্টকেই মডিফাই করে। তাহলে দেখো ইউনিটি ইজ স্ট্রেংথ, তাহলে দেখো স্ট্রেংথ এটা কোনটাকে কার কথা বলতেছে বলো তো, স্ট্রেংথ শক্তিশালী কার কথা বলতেছে, এই যে ইউনিটির কথা বলতেছে, একতাই। তাহলে একে সাবজেক্টকে মডিফাই করতেছে। তাহলে এটা আমরা কি করব, প্রথমে একটা ইট নিয়ে আসবো, তাহলে ইট নিয়ে আসলাম। এরপরে টেন্স অনুযায়ী বিভার্ব, তাহলে এখানে বিভার্ব দেওয়াই আছে, তাহলে আমরা এখানে ইজ নিয়ে আসবো। এরপরে সাবজেক্টটা লিখবো, তাহলে ইট ইজ ইউনিটি, তাহলে সাবজেক্ট কে বলতো, এখানে সাবজেক্ট হচ্ছে ইউনিটি, একতা। তাহলে আমরা কি লিখবো, ইট লিখলাম, তারপরে বিভার্ব লিখলাম ইজ, এরপরে লিখলাম হচ্ছে সাবজেক্ট ইউনিটি। এরপরে আমরা কি লিখবো, সাবজেক্ট এর রিলেটিভ প্রোনাউন। তাহলে সাবজেক্ট বলতে কি, ইউনিটি। এখন ইউনিটি তো কোনো ব্যক্তি না, তাই না, এটা একটা বস্তু বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে রিলেটিভ প্রোনাউন কি হবে, হুইচ হবে। এরপরে কি হবে, ভার্ব আসবে আবার। তাহলে আবার সেমভাবে ভার্ব কে আসবে, তাহলে এখানে ভার্ব আছে ইজ, তাহলে আমাদের এখানে ইজি হবে, এবং এরপরে কি অ্যাডজেক্টিভ হবে, তাহলে স্ট্রেংথ। তাহলে এটা অনেক সহজ। তাহলে আমরা ইট নিছি, ইজ নিছি, তারপরে ইউনিটি নিছি, এরপরে আমরা এই প্রোনাউনটা বসাবো এই না সাবজেক্টের বেসিসে। যদি ব্যক্তি হয় তাহলে আমরা এখানে হু বসাবো, বস্তু হলে হুইজ বসাবো। তারপরে কি করছি, আমরা এই ভার্বটা আবার বসাইছি, তারপরে আবার এই স্ট্রেংথটা বসাইছি। তাহলে একইভাবে এই যে পাশের যে সেন্টেন্সটা আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা ওইভাবে হবে। তাহলে ইট ইজ হি হু ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে প্রথমে আমরা কি জানো, ইট বসাইলাম, তাহলে এখানে অক্সিলারি ভার্ব বসাইছি, আবার কি বসাইছি, সাবজেক্ট এখানে কি হি, তাহলে তারপরে এখানে যেহেতু ব্যক্তি বসাইছি তাহলে হু হবে, তারপরে আবার কি হবে, ভার্ব হবে, এরপরে কি বলছে, অ্যাডজেক্টিভ। তাহলে এ গুড, তাহলে বাকি যে অংশ তো বাকি থাকে, স্টুডেন্ট বাকি শব্দটা বাকি থাকে, সো আমি এটা স্টুডেন্ট শব্দ বাকি দিয়ে পুরো বাক্যটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের লাস্ট রুলে চলে এসেছি, 12 নম্বরে হোয়াট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়াট উঠে যাবে এবং প্রদত্ত পসেসিভ এর পরের নামটি বসে। তাহলে দেখো আই নো হোয়াট হিজ নেম ইজ, তাহলে দেখো এখানে হোয়াট আছে না, তাহলে হোয়াট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল কীভাবে করব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আমরা আই নো লিখলাম, আই সাবজেক্ট, অন্য হচ্ছে ভার্ব, এরপরে কি হোয়াট উঠে যাবে, হ্যাঁ হোয়াট উঠে যাবে, তাহলে হোয়াটকে আমরা উঠাই দিলাম। তাহলে দেখো এখানে হোয়াট বসে নাই, তারপরে কি করতে বলছে, প্রদত্ত পসেসিভের পরের নামটি বসে। তাহলে প্রদত্ত পসেসিভকে দেখো, প্রদত্ত পসেসিভ হচ্ছে হিজ। এখন হিজের পরে যে নাউনটা আছে নেম, এখন দেখো এই বাক্যে কিন্তু আসলে পুরোটাই এই যে হিজ নেম, এটা পুরোটাই কিন্তু এখানে নাউন হিসেবে আছে, হিজ নেম মানে তার নাম, পুরোটাই এখানে নাউন হিসেবে আছে। তাহলে আমরা এই জন্য পুরোটাই এখানে হিজ নেমটা এখানে বসাই দিছি, ঠিক আছে।
তবে যদি কোনো তুমি বাক্যে দেখো যে হিজ পেন বা অন্য কিছু থাকে, তো সেক্ষেত্রে তোমরা বাক্যটা পড়ে বুঝবে যে আসলে নাউন কি হিজ সহ, ওই বাক্যে কি নাউন হিজ সহই কি নাউনটা বোঝাচ্ছে কিনা। যদি তোমরা নাউনটা আইডেন্টিফাই করো তাহলে সেই নাউনটাই তুমি এখানে কিন্তু বসাবা। অর্থাৎ তাহলে আমরা কি করলাম, সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, এরপরে আমরা হোয়াটটাকে তুলে ফেললাম, এরপরে পসেসিভের পরের নামটা বসালাম। তাহলে পসেসিভ এখানে হিজ, তাহলে আমরা এখানে নেম বসানোর কথা, বাট এখানে আমি জানি তার নাম কি, তাহলে তার নাম গোটাটাই কিন্তু নাউন বোঝাইতেছে। হ্যাঁ, তার নাম মানে ওই একটা জিনিসই বোঝাইতেছে, হিজ নেম দুটা একটা জিনিসই বোঝাইতেছে। সো এখানে আমাদের হিজ নেম কথাটাই বসবে। তাহলে এই ছিল আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পূর্ণাঙ্গ একটি ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাসটা শেষের দিকে এসে একটু কঠিন লাগতে পারে, তবে বারবার যদি প্র্যাকটিস করো তাহলে খুবই সহজ লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।